প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদা ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত, সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। চাইনিজ কালচার নাইট জমজমাট আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। চীন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যে শুক্রবার রাতে চীনা দূতাবাস এর আয়োজন করে। অনুষ্ঠানে চীনা ও বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিস্তারিত জানাচ্ছেন শান্তা মারিয়া। চীনের সিংহ নাচ, কুচেনের বাজনার সঙ্গে মার্শাল আর্ট, হানফু ফ্যাশন শো, প্রজাপতি যুগলের ভালোবাসার গল্প, এ যেন ঢাকার বুকে এক টুকরো চীন। বাংলাদেশি দর্শকরা মুগ্ধ হয়ে অনুভব করেন চীনের সংস্কৃতির বর্ণচ্ছটা। শুক্রবার রাতে ঢাকার একটি তারকা হোটেলে চীনা দূতাবাস আয়োজিত চাইনিজ কালচার নাইট অনুষ্ঠানে এভাবেই চীনের সমৃদ্ধ ঐতিহ্যবাহী সংস্কৃতির স্পর্শ নেন চীন ও বাংলাদেশের বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী চীনা বাদ্যযন্ত্র কুচিংয়ের মনোমুগ্ধকর বাজনার সঙ্গে চাইনিজ মার্শাল আর্ট উশু পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং শান্ত মারিয়াম হোং হো কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষকরা। বাংলাদেশে এসে আমি সম্মানিত বোধ করছি। চাইনিজ মার্শাল আর্ট চীনা সংস্কৃতির একটি বড় অংশ। চীনা সংস্কৃতি শুধু যে চীনারাই পরিবেশন করেছেন তা নয়, চীনা ভাষা ও সংস্কৃতির বাংলাদেশি শিক্ষার্থীরাও চীনের গান ও নাচে যথেষ্ট পারদর্শী। ভালো, আমার চাইনিজ শিখতে অনেক ভালো লাগে। চাইনিজের উপরে আমার অনেক আগ্রহ, আমি ওইটা কন্টিনিউ করতে চাই। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং চীনা দূতাবাস ও বিসিএফসি আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত তুলে ধরেন বাংলাদেশ ও চীনের দীর্ঘ বন্ধুত্বের পরিচয়, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও দৃঢ় হচ্ছে। বাংলাদেশের মানুষের কাছ থেকে অনেক ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা এইমাত্র দেখলাম ছোট শিশুরা তাদের হৃদয়ে থাকা বন্ধুত্বের ছবি এঁকেছে, যা বাংলাদেশের সঙ্গে চীনের গভীর বন্ধুত্বকে তুলে ধরেছে। এরাই আগামী প্রজন্ম। এখান থেকেই আমাদের শক্তি ও বিশ্বাস দৃঢ়তা পেয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আমরা দেখেছি যে চীনের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা বাংলাদেশে কোন সরকার আছে সেটার উপর কখনো নির্ভর করে নেই। সরকার পরিবর্তন হয়েছে, পার্টি পরিবর্তন হয়েছে, কিন্তু প্রতিটি সরকার চীনের সাথে ভালো সম্পর্ক বজায় রেখেছে এবং আমি নিশ্চিন্ত যে এই ধারা অব্যাহত থাকবে, কারণ চীনের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আমাদের পারস্পরিক স্বার্থ অত্যন্ত ওতপ্রোতভাবে একে অপরের সাথে জড়িত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী ও বাংলাদেশ চায়না কালচারাল ইকোনমিক অ্যান্ড মাস কমিউনিকেশন সেন্টারের প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ সহ বিশিষ্টজনেরা। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ ও চীনের বন্ধুত্বকে আরও দৃঢ় করতে এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের সেতু গড়ে তুলতে সাংস্কৃতিক বিনিময় অন্যতম প্রধান মাধ্যম বলে মত প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিরা। সুরে ছন্দে তারা হৃদয়ে ধারণ করেন চীনের সমৃদ্ধ সংস্কৃতি। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। সম্প্রতি সিএমজির বহুভাষিক টিভি সিরিজ দ্য ক্লাসিক কোটস বাই শি জিনপিং এর তৃতীয় সিজনের পর্তুগিজ সংস্করণ ব্রাজিলের একাধিক মিডিয়ায় সম্প্রচার হয়েছে।
এদিকে চীনের ৭টি গ্রামকে সেরা পর্যটন গ্রাম হিসেবে শীর্ষস্থানীয় দেশের তালিকাভুক্ত করেছে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা। অন্যদিকে পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের সিয়ামেন শহরে এবং চীনের তাইওয়ান অঞ্চলের কিনমেন কাউন্টিতে সম্প্রতি ক্রস স্ট্রেইট কাইট ফেস্টিভ্যাল 2024 অনুষ্ঠিত হয়েছে। চায়না মিডিয়া গ্রুপ সিএমজি নির্মিত বহুভাষিক টিভি সিরিজ দ্য ক্লাসিক কোটস বাই শি জিনপিংয়ের তৃতীয় সিজনের পর্তুগিজ সংস্করণ ব্রাজিলের একাধিক মিডিয়ায় সম্প্রচার হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাষ্ট্রীয় সফরের সঙ্গে মিল রেখে এই সিরিজ সম্প্রচার করা হয়। সাংস্কৃতিক উত্তরাধিকার, পরিবেশগত সভ্যতা, দারিদ্র্য বিমোচন, সভ্যতার মধ্যে বিনিময় এবং পারস্পরিক শিক্ষার থিমগুলোর উপর দৃষ্টি নিবদ্ধ করে এই সিরিজে শির কথা ও নিবদ্ধগুলোতে ব্যবহৃত চীনা সাহিত্যকে ব্যাখ্যা করা হয়েছে। অনুষ্ঠানটি জাতীয় পাবলিক সার্ভিস ব্রডকাস্টার ইবিএস, ব্যান্ডে ইউরান্টেস গ্রুপ, বক্স ব্রাজিল মিডিয়া গ্রুপ এবং টিভি নোভা নর্ডেস্ট সহ ব্রাজিলের শীর্ষস্থানীয় কিছু মিডিয়ায় সম্প্রচার হয়েছে। এদিকে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা ইউএন ট্যুরিজম এই বছরের বাছাইয়ে চীনের ৭টি গ্রামকে সেরা পর্যটন গ্রাম হিসেবে শীর্ষস্থানীয় দেশের তালিকাভুক্ত করেছে। সম্প্রতি চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। কলম্বিয়ার কার্টেজেনাতে অনুষ্ঠিত জাতিসংঘের পর্যটন সভায় নতুনভাবে ৭টি গ্রামের নাম সেরা পর্যটন গ্রামের তালিকায় যুক্ত করা হয়েছে। এ নিয়ে চীনের ১৫টি গ্রাম এ তালিকায় অন্তর্ভুক্ত করা হল, যা বিশ্বে সবচেয়ে বেশি। নতুন যুক্ত ৭টি গ্রামের মধ্যে রয়েছে ইউন্নান প্রদেশের আচো খ, ফুজিয়ান প্রদেশের কুয়ান ইয়াং, হুনানের শিপাতুং, সিচুয়ানের থাওফিং, আনহুই প্রদেশের সিয়াওকাং, চচিয়াং প্রদেশের সিথুও এবং শান্তুং প্রদেশের ইয়ানতুনচিয়াও। গ্রামীণ পর্যটনকে উন্নীত করার জন্য ইউএন ট্যুরিজম ২০২১ সালে সেরা পর্যটন গ্রাম প্রকল্প চালু করেছে, যা সারা বিশ্বে গ্রামীণ অঞ্চলের সংরক্ষণ, প্রাকৃতিক দৃশ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য, স্থানীয় মূল্যবোধ এবং রন্ধন সম্পর্কীয় ঐতিহ্য সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করছে। সম্প্রতি ক্রস স্ট্রেইট কাইট ফেস্টিভ্যাল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। তাইওয়ান প্রণালীর উভয় দিকের মধ্যে সম্পর্ক জোরদার করার সুযোগ দিতে পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের সিয়ামেন শহরে এবং চীনের তাইওয়ান অঞ্চলের কিনমেন কাউন্টিতে এই উৎসবের আয়োজন করা হয়। একসঙ্গে উভয় স্থানে এবারই প্রথম ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। এই ইভেন্টের প্রথম দিনে প্রণালীর উভয় পাশ থেকে ঘুড়ি উড়ানোর দল দুটি স্থানের দিকে রওনা দেয় এবং সুভেনির হিসেবে ঘুড়ি অদলবদল করে। সিএমএন স্কয়ারে তিমি, অক্টোপাস এবং দৈত্যাকার পান্ডাসহ বিভিন্ন আকারের শত শত বড় ঘুড়ি আকাশে উড়ে হাজার হাজার দর্শককে আকর্ষণ করে। কিনমেন কাউন্টির একটি পার্কের সৈকতে স্ট্রেইটের উভয় পাশ থেকে আকাশে রঙিন ঘুড়ি উড়ে। প্রাণবন্ত এসব ঘুড়ি দেখতে এবং উৎসবের বিনোদনমূলক কর্মকাণ্ডে যোগ দিতে দর্শনার্থীরা সমুদ্র সৈকতে ভিড় জমায়। রওজা জাবিদা ঐশী, সিএমজি বাংলা। উচ্চমানসম্পন্ন সিনেমা নির্মাণ করছে চীন। আন্তর্জাতিক নানা চলচ্চিত্র উৎসবে চীনা সিনেমার এখন জয় জয়কার অবস্থা। বিশেষ করে লাস ভেগাসে অনুষ্ঠিত ৪৫তম আমেরিকান ফিল্ম মার্কেটে চীনা সিনেমা বিশ্বের চলচ্চিত্র প্রেমীদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পেয়েছে। এই মেলায় চীনা ফিল্ম ইন্ডাস্ট্রি একটি যৌথ প্যাভিলিয়ন স্থাপন করে প্রদর্শন করেছে ৫৫টি চীনা চলচ্চিত্র।
বিশ্বের সিনেমা বাজারে ধীরে ধীরে পর্দা উন্মোচিত হচ্ছে চীনের। হলিউডের পরই উচ্চ মানসম্পন্ন সিনেমা নির্মাণের তালিকায় জায়গা করে নিয়েছে এশীয় দেশটি। আন্তর্জাতিক নানা চলচ্চিত্র উৎসবে চীনা সিনেমা এখন প্রশংসিত হচ্ছে সিনেমা বোদ্ধাদের কাছে। বিশেষ করে লাস ভেগাসে অনুষ্ঠিত ৪৫তম আমেরিকান ফিল্ম মার্কেটে দারুণ সাড়া পেয়েছে চীনা সিনেমা। সিনেমার বড় মিলন মেলা আমেরিকান ফিল্ম মার্কেট বা AFM। বিশ্বের ৮০টি দেশের হাজারেরও বেশি সিনেমা পেশাদাররা অংশ নেন এখানে। সিনেমার কপিরাইট ক্রয় বিক্রয়, প্রদর্শনী এবং সিনেমা সংশ্লিষ্ট নানান ফোরাম হয় এতে। এবারের ইভেন্টে চীনা ফিল্ম ইন্ডাস্ট্রির জয়েন্ট প্যাভিলিয়নে তুলে ধরা হয় ৫৫টি চীনা চলচ্চিত্র। সেখানে সিনেমাপ্রেমী ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের নজর কেড়েছে সিনেমাগুলো। দ্বিতীয়বারের মতো এই আয়োজনে অংশ নিয়েছে চায়না ফিল্ম ইন্ডাস্ট্রি। চায়না ফিল্ম গ্রুপ কর্পোরেশনের চেয়ারম্যান হু রুওছিং জানালেন, এই ইভেন্ট চলাকালে উত্তর আমেরিকার ৬টি প্রতিষ্ঠান চীনা সিনেমার আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। এ তালিকায় আছে 20th সেঞ্চুরি স্টুডিও, ওয়ার্নার ব্রাদার্স, ইউনিভার্সাল পিকচার্স, সনি পিকচার্স, ডিজনি মুভিজ এবং প্যারামাউন্ট পিকচার্স। বিশ্বব্যাপী আমাদের সিনেমার ডিস্ট্রিবিউশনের জন্য যৌথ সহযোগিতার বিষয়ে কথা বলেছি। সিনেমার মধ্য দিয়ে চীনা ও মার্কিন জনগণ একে অপরের সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। ভবিষ্যতেও আমরা চীনাদের জীবন, মানবতা এবং মূল্যবোধ নিয়ে সিনেমা বানাবো। মেলায় প্রদর্শিত হয় দ্য গ্রেট জার্নি, 4K প্যারানোমিক সাউন্ডের একটি মহাকাব্যিক শিল্পকর্ম যেন এই সিনেমা। চীনা মিউজিক, নৃত্য, অভিনয় সবই আছে এতে। 2021 সালে চীনা কমিউনিস্ট পার্টির 100তম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চ পরিবেশনার উপর ভিত্তি করে নির্মিত হয় সিনেমাটি। এ সিনেমার প্রাথমিক শুটিং করা হয় 18টি 8K রেজুলেশনের ক্যামেরায়। পোস্ট প্রোডাকশনে মূল স্টেজ পারফরমেন্সের সঙ্গে জুড়ে দেয়া হয় পৃথক মিউজিক। কিছু দৃশ্যকে আকর্ষণীয় করতে নতুন করে স্পেশাল ইফেক্ট ব্যবহার করা হয়। সিনেমাটি যারা হলে গিয়ে দেখবেন তাদের মনে হবে তারা যেন বেইজিংয়ের জাতীয় স্টেডিয়ামে বসে লাইভ দেখছেন। গল্পের দুর্দান্ত দৃশ্যায়ন এবং অভিনেতাদের অভিব্যক্তি ভালোভাবে ফুটিয়ে তুলতে বিশেষভাবে শুটিং করা হয়েছে। হলিউডের সিনেমা বিশারদদের মতে চীনা পরিচালকরা তাদের ঐতিহ্যবাহী সমৃদ্ধ সংস্কৃতি বড় পরিসরে তুলে ধরছেন। সেই সঙ্গে চীনা সিনেমার একটি বড় বাজারও তৈরি করছেন তারা। চীন অনেক উচ্চমান সম্পন্ন সিনেমা নিয়ে আসছে। আমি মনে করি এটি অনেক বড় আশার দিক। একটি ভালো সিনেমা একটি ভালো গল্প হলেই হয় না, আধুনিক প্রযুক্তিরও প্রয়োজন। চীন এই ক্ষেত্রে অনেক এগিয়ে যাচ্ছে। সম্প্রতি লস অ্যাঞ্জেলসেও হয়ে গেল 20তম মার্কিন চীন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ফেস্টিভ্যাল। আবার এবছরই প্রথমবারের মতো গোল্ডেন রুস্টার অ্যাওয়ার্ড আয়োজনে যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে অংশ নিয়েছে চাইনিজ ফিল্ম অ্যাসোসিয়েশন। তাই উভয় দেশের সাংস্কৃতিক বোদ্ধারা মনে করছেন এ ধরনের সাংস্কৃতিক বিনিময়ই পারবে দুদেশের বন্ধন সুদৃঢ় করতে। মুসলিম মোবারক সৌরভ, CMG বাংলা। চলতি মাসে অনুষ্ঠিত হয়েছে প্রথম বিশ্ব ক্লাসিক সম্মেলন। এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ক্লাসিক গবেষণা অগ্রগতি প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বিশ্ব ক্লাসিক গবেষণা ফলাফলের সংশ্লিষ্ট বই প্রদর্শন করা হয়। ছিল নানা রকম ইন্টারেক্টিভ কার্যক্রম ও মুক্ত আলোচনা। বেজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ইয়াং ওয়েমিং স্বর্ণা। 6 থেকে 8 নভেম্বর প্রথম বিশ্ব ক্লাসিক সম্মেলন বেজিংয়ে অনুষ্ঠিত হয়। বিশ্বের 30টিরও বেশি দেশের 400 জনেরও বেশি বিশেষজ্ঞ এতে অংশগ্রহণ করেন। তারা ক্লাসিক সভ্যতা এবং আধুনিক বিশ্ব কেন্দ্র করে আলোচনা করেন এবং মত বিনিময় করেন। সম্মেলনের মূল আলোচনাসূচি 7 থেকে 8 নভেম্বর বেজিং ইয়ানচি লেক ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়। 7 নভেম্বর সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান এবং মূল ফোরাম অনুষ্ঠিত হয়। সম্মেলনে 30টি দেশের সুপরিচিত বিশ্ববিদ্যালয়, থিঙ্ক ট্যাঙ্ক এবং গবেষণা প্রতিষ্ঠান সহ 400 জনেরও বেশি চীনা এবং বিদেশি অতিথি এই সম্মেলনে অংশ নেন।
এবারের সম্মেলনের প্রধান লক্ষ্য হল ক্লাসিক সভ্যতার গবেষণার দৃষ্টিকোণ থেকে শুরু করে মানুষের চিন্তাধারার উৎসের দিকে ফিরে আসা, মানব ইতিহাসের জ্ঞানের সংক্ষিপ্তসার, সভ্যতার মধ্যে আদান প্রদান এবং পারস্পরিক শিক্ষাকে শক্তিশালী করার জন্য একটি দৃঢ় একাডেমিক ভিত্তি স্থাপন করা, আধুনিক বিশ্ব সমস্যা সমাধানের জন্য ব্রকা ও অনুপ্রেরণা প্রদান করা এবং মানবজাতির অভিন্ন কল্যাণের কমিউনিটি নির্মাণ আরও ভালোভাবে প্রচার করা। তার পাশাপাশি 8টি সমান্তরাল সাব ফোরামও অনুষ্ঠিত হয়। সম্মেলনে অতিথিরা ক্লাসিক সভ্যতার নীতি ও চেতনা, ক্লাসিক ভাষা এবং ক্লাসিক অধ্যয়নের ঐতিহ্য, ক্লাসিক অধ্যয়ন এবং সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা, ক্লাসিক অধ্যয়ন এবং শাস্ত্রীয় ঐতিহ্য, কনফুসিয়ানিজম এবং প্রাচীন গ্রিক দর্শনের নীতিশাস্ত্র সংলাপ, ক্লাসিক ব্রজ্ঞা এবং ডিজিটাল বুদ্ধিমত্তার যুগ, ক্লাসিক অধ্যয়ন এবং মানব জাতির ভবিষ্যতের মতো বিষয়গুলোর উপর আলোকপাত করে আলোচনা করেন এবং মত বিনিময় করেন। 所有的文化它的根底都在古典，无论什么样的未来都需要根植于我们的古典传承。 ভবিষ্যৎ যে ধরনেরই হোক না কেন, এর মূল থাকে ক্লাসিক উত্তরাধিকারে। অনেক জনপ্রিয় সংস্কৃতির মধ্যে ক্লাসিক সাংস্কৃতিক মোটিভ বা উপাদান রয়েছে, যেমন মানুষের অবস্থা, প্রকৃতির উপর মানবজাতির প্রভাব, মানুষের নৈতিক দ্বিধা, মানুষের আত্ম উপলব্ধি এবং অন্বেষণ। এই সমস্ত বিষয়গুলোর উপরে প্রাচীন গ্রিকদের অনুসন্ধান এবং প্রাচীন চীনাদের অনুসন্ধানের সাথে তুলনা করা যেতে পারে। এমন আদান প্রদান করলে আরও রঙিন সাহিত্য ও শৈল্পিক কাজ এবং একাডেমিক জ্ঞান অর্জন করা যায়। এটি মানবজাতির ভবিষ্যৎ নির্মাণে ক্লাসিক সভ্যতার তাৎপর্য। প্রথম বিশ্ব ক্লাসিক সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ক্লাসিক গবেষণা অগ্রগতি প্রদর্শনী 7 নভেম্বর আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণকারীদের জন্য বেইজিংয়ের ইয়ানচি লেক আন্তর্জাতিক কনভেনশন ও প্রদর্শনী সেন্টারে শুরু হয়। এই প্রদর্শনীটি বিশ্ব ক্লাসিক গবেষণা ফলাফলের সংশ্লিষ্ট বই প্রদর্শন, ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতা এবং মুক্ত যোগাযোগ করা হয়। এতে চীনা এবং বিদেশি ক্লাসিক গ্রন্থ এবং গবেষণা ফলাফলের 8,000-এরও বেশি বই প্রদর্শিত হয়। প্রদর্শনীটি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উপাদানগুলিকে সম্পূর্ণরূপে একত্রিত করেছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল প্রকাশনা প্রযুক্তি, প্রাচীন বই, বই প্রকাশ ইত্যাদি প্রযুক্তির প্রয়োগের ফলাফল প্রদর্শিত হয়। এই সম্মেলনটি সমৃদ্ধ বিষয়বস্তুসহ একাধিক সহায়ক কার্যক্রমেরও আয়োজন করে। 3রা থেকে 5ই নভেম্বর পর্যন্ত সম্মেলনটি বিদেশি অতিথিদের শান্তং, হেনান এবং সিচুয়ানে বিশ্ব ক্লাসিক অধ্যয়ন সম্মেলন ভ্রমণ ও পড়াশোনা কার্যক্রম পরিচালনা করে। বিশেষজ্ঞদের ঘটনাস্থলে চীনা সভ্যতার উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক সভ্যতাগত বৈশিষ্ট্য এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো অনুভব করতে এবং সৃজনশীল রূপান্তর ও সংস্কৃতির উদ্ভাবনী বিকাশে নিজেদের নিমজ্জিত করতে সহায়ক হয়। সম্মেলনটি 6 নভেম্বর বিকেলে চীনের জাতীয় জাদুঘর থিয়েটারে একটি বিশেষ পরিবেশনাও করে। চীনের অপেরা ও নৃত্যনাট্য থিয়েটারের শিল্পীরা নৃত্যনাট্য কনফুসিয়াস উপস্থাপন করে, কুচিন সঙ্গীত ফ্লোয়িং ওয়াটার পরিবেশন করে এবং জাতীয় বাদ্যযন্ত্র দিয়ে গ্রিকের ক্লাসিক অপেরা অডিওবাস রেক্স, বিসাইড দ্য ওলেন্ডার বাথ এবং সামওয়্যার টু গো পরিবেশন করে। এইসব পরিবেশনার মাধ্যমে প্রাচ্য ও পশ্চিম শিল্পরূপ মিলেমিশে একাকার। But the organization, the hospitality. সংগঠনটি খুবই পেশাদার এবং অনেক অতিথি পরায়ণ। এতে এত বেশি তথ্যের বিনিময় হয় যা আমার খুব ভালো লেগেছে। আশা করি যে গ্রিস পরের বছর এমন একটি ভালো অনুষ্ঠানের আয়োজন করতে পারে যাতে আমাদের আধ্যাত্মিক আদান প্রদান চলতে থাকবে। অনেকেই ভাববেন যে এখন তো এআই প্রযুক্তির যুগ, আর এই সময় কি ক্লাসিক গবেষণা করার প্রয়োজন আছে? এবারের সম্মেলন থেকে আমরা বুঝতে পারছি যে শুধু প্রয়োজন আছে তা নয়, এখন এই ক্লাসিক গবেষণা আমাদের আধুনিক সমস্যাগুলোর সমাধানের জন্য প্রজ্ঞা ও অনুপ্রেরণা দিতে পারে।
杨伟明、স্বর্ণা, CMG, বেইজিং থেকে। চীনে ই স্পোর্টস দিন দিন তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনলাইন ভিত্তিক গেমিং যদিও বিশ্বব্যাপী জনপ্রিয় একটি খাত। চীনে সম্প্রতি অনুষ্ঠিত একটি টুর্নামেন্ট ফাইনালে বিপুল সংখ্যক অনুরাগীদের উপস্থিতি এর প্রমাণ বহন করে। চীনের প্রিমিয়ার অনার অব কিংস টুর্নামেন্টের কিং প্রো লিগ গ্র্যান্ড ফাইনাল 2024 অনুষ্ঠিত হয়েছে। গেল সপ্তাহে বেইজিংয়ে এই ইভেন্ট অনুষ্ঠিত হয়। সরাসরি 3000 দর্শক এই অনুষ্ঠান উপভোগ করলেও অনলাইনে লাখ লাখ দর্শককে মুগ্ধ করেছে। দর্শক সারিতে বেশিরভাগই ছিল তরুণ। এর আগে চীন জুড়ে ক্রীড়া উৎসাহীরা ফাইনালের জন্য বেইজিংয়ে জড়ো হন, যেখানে তাদের প্রিয় দলগুলো চূড়ান্ত সাফল্যের জন্য লড়াই করছিল। সুপার প্লে বাছাই পর্বে বেইজিং WB's সঙ্গে জিতে চ্যাম্পিয়ন হয় চ্যাংতু এজি। এরই মধ্যে চংচিং উলফস রোমাঞ্চকর প্রত্যাবর্তন করেছে। চীনান RW সিয়া এবং ওহান স্টার প্রোর বিরুদ্ধে 1 বনাম 2 জয় পেয়েছে তারা। খেলা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তানুরাগীরা। আমি চংচিং উলফসের ভক্ত। চংচিং এবং সাংহাইতে উলফসের খেলা দেখেছি। এটি আমার দেখা প্রথম ফাইনাল। আয়োজকরা বলছেন KPL এর মতো বড় টুর্নামেন্ট তরুণ অনুরাগীদের জন্য শুধু চমক নয়, ই স্পোর্টস স্ট্রিমিং এবং টিকিট বিক্রির ক্রমবর্ধমান আয়ের পেছনেও ভূমিকা রাখছে এটি। ই স্পোর্টস চীনে খুব অল্প সময়ে প্রসারিত হচ্ছে। সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে এই বছরের শেষ নাগাদ এই খাত প্রায় $30 বিলিয়ন শিল্পে পরিণত হবে। অংশগ্রহণকারীরা জানান ই স্পোর্টস চীনা তরুণদের জন্য আরও কাজের সুযোগ তৈরি করেছে। ক্রীড়া ক্ষেত্রে এটি একটি নতুন শিল্পে পরিণত হয়েছে বলে জানান তারা। সালের হাংচৌ এশিয়ান গেমসের সময় টিম চীনের প্রতিনিধিত্ব করে শিরোনামে চলে আসেন চ্যাংতু এজির সদস্য পি ছং। সেখান থেকেই অনার অফ কিংস একটি অফিসিয়াল অনলাইন গেম হিসেবে আত্মপ্রকাশ করে চীনে। রওজে জাবিদা ঐশী, CMG বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল CMG বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।